জুলাই আন্দোলনের সময় থানায় হামলা এবং পুলিশ হত্যার বিচার হবে। পুলিশ হত্যার স্বীকারোক্তি দেওয়া হবিগঞ্জের মাহাদিও এবার আর রক্ষা পাবে না। বিচার হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘরে হামলাকারীদেরও। কয়েকদিন আগেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানার ওসির সঙ্গে তর্ক করেন জুলাই আন্দোলনের সমন্বয়ক মাহদি হাসান। ভাইরাল হওয়া সেই ভিডিওতে মাহদি বলেন, হবিগঞ্জে আমরা আন্দোলন করেছি, আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, আমরা এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। এই ঘটনার পর মাহদিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যান মাহদি। জামিন পেয়েই ফিনল্যান্ডের ভিসা করাতে ভারতে যান। ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে আসলেও এখনও নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন মাহদি। প্রকাশ্যে পুলিশ হত্যার স্বীকারোক্তি দিয়েও এভাবে স্বাধীনভাবে দেশ বিদেশে চলাফেরা করা বিরল ঘটনা। তবে আর বেশি দিন হয়তো এভাবে মুক্তভাবে চলতে পারবেন না মাহদি। শুধু মাহদি নয়, পুলিশ হত্যা সহ থানায় হামলা, পুলিশের স্থাপনায় হামলার ঘটনার বিচার হবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব ঘটনার তদন্তের ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। গত বুধবার শ্রীলঙ্কার আদালত সেদেশে ২০২২ সালে আন্দোলনের সঙ্গে জড়িত ১২ জনের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তাদের অপরাধ, তারা আন্দোলনের সময় সেদেশের এমপি অমর কীর্তি আথু কোরালাকে গণপিটুনিতে হত্যা করে। এই গণপিটুনির বিচার করেই আদালত আন্দোলনে জড়িত ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। একইভাবে বাংলাদেশের আন্দোলনেও যদি কেউ সহিংসতা করে থাকে, হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা হত্যার মতো অপরাধ করে থাকে, তাহলে তারও বিচার হবে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউনূস সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এছাড়া কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গেছে তাদের ধরতে বিশেষ অভিযানও হতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। দাবিটা উঠেছিল অনেক আগেই। জুলাই আন্দোলনে মানুষ হত্যা ও নির্যাতনের যে তদন্ত জাতিসংঘ করেছে, সেই তদন্তটা ছিল ১৫ই আগস্ট পর্যন্ত। এর ১০ দিন আগেই, অর্থাৎ ৫ আগস্টেই ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজেই ৫ আগস্টের পরের হত্যা, নির্যাতন, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দায় অনেকটাই ইউনূস সরকার এবং ছাত্র জনতার উপরেই এসে বর্তায়। পুলিশ সদস্যরা এসব ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য বারবার দাবি জানিয়েছেন। শুধু ৫ আগস্টের পরে নয়, ৫ আগস্টের আগেও কর্তব্যরত পুলিশ সদস্যদের উপরে হামলা, নির্যাতন এবং থানায় আক্রমণের বিচারও দাবি করেছেন তারা। তাদের যুক্তি ছিল, তারা শুধু ওপরের নির্দেশে নিজেদের দায়িত্ব পালন করেছেন। অনেক ক্ষেত্রে তারা থানার ভেতরেই ছিলেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। রাজধানীর ভাটারা থানায় তো হামলা হয় ৫ আগস্টের পরে। সব মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশের দাবি নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ১৩টি থানাসহ পুলিশের মোট ২১৬টি স্থাপনায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের সদস্য এবং স্থাপনায় হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ড এবং অন্যান্য আলামত সংরক্ষণ করে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংকেত না থাকায় তদন্ত কার্যক্রম এগোয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১.৫ বছর ধরে তদন্তে অগ্রগতি না হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। এখন নতুন নির্দেশের পর সেসব আলামত পর্যালোচনা করে মামলা দায়ের এবং আসামি শনাক্তের কাজ শুরু হবে। মামলা হলে তাতে প্রভাবশালী অনেক ব্যক্তিও জড়িয়ে পড়তে পারেন বলে আভাস দিয়েছে পুলিশ। আমরা জানি, আন্দোলনের সময় কয়েকটা কারাগারেও হামলা হয়, অনেক বন্দী ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, দেয়াল এবং গেট ভেঙে বহু বন্দী পালিয়ে যায়। এখনও অনেকে পলাতক আছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান এবং প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুলিশ বলছে, আন্দোলনের আগে এবং পরে থানা ও ট্রাফিক অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র লুট করা হয়। লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখনও উদ্ধার করা যায়নি। এসব ঘটনায় মাত্র ৫টি মামলা হয়েছে, তাতেও অধিকাংশ আসামি অজ্ঞাতনামা। এত বড় ঘটনার পরও তদন্তের অগ্রগতি না হওয়ায় পুলিশের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও কেউ প্রকাশ্যে কথা বলতে চান না। ঢাকা মহানগর এলাকায় ৫০টি থানার মধ্যে ২১টিতে হামলা হয়, মোট ২১৬টি স্থাপনায় ভাঙচুর এবং আগুন লাগানো হয় এবং ১৩টি থানা পুরোপুরি পুড়ে যায়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হন। বহু টহল গাড়ি এবং সরঞ্জাম ধ্বংস হয়। এছাড়া থানায় ট্রাফিক অফিস এবং বক্সে হামলা চালিয়ে এসি, কম্পিউটার, টেবিল চেয়ার লুট করা হয়। ডিএমপির একাধিক সাবেক ওসি বলেছেন, তদন্তের সময় তারা ওপরের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেছিলেন। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে উত্তেজনা চরমে ওঠে। হামলাকারীরা থানায় আগুন ধরিয়ে দিলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। অনেক পুলিশ সদস্য পোশাক খুলে পালাতে বাধ্য হন, কেউ কেউ নিহতও হন।
তারা চান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। পুলিশ সূত্র জানায়, এরই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে কিছু আসামিকে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে 5টি মামলাও হয়েছে, কয়েকদিনের মধ্যে আরও মামলা হবে। পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমে বলেছেন, অপরাধ কখনো পুরনো হয় না, যে কোনো সময় মামলা করা যায়। আসামিদের খুঁজে বের করতে পুলিশের কয়েকটি টিমকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এতদিন পর্যন্ত শিক্ষার্থী এবং নিরীহ মানুষকে হত্যার জন্য শুধু পুলিশকেই দায়ী করা হয়েছে। এক একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গড়ে 100-র উপরে মামলা হয়েছে। কিন্তু নতুন করে তদন্ত শুরু হয়েছে, যাতে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হত্যার বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে নতুন করে ফোনের কল লিস্টও সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ছবি সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি টেলিভিশনে ফুটেজ চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। দর্শকদের মনে করিয়ে দেই, জুলাই আন্দোলনের পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরেও হামলা হয়েছিল। এই জাদুঘরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংরক্ষিত রাষ্ট্রীয় সম্পদ। আইন অনুসারে এই ধরনের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা 10 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ। পুলিশের থানা, ফাঁড়ি, ট্রাফিক বক্স সহ পুলিশের স্থাপনায় হামলার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজেই অন্যান্য রাষ্ট্রীয় সম্পদে ধ্বংস বা ধ্বংসের চেষ্টার বিচারের উদ্যোগও নেওয়া হতে পারে। হিসাবটা সহজ, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে যারা সহিংসতা করেছে, থানায় আগুন দিয়েছে, পুলিশ এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, থানায় লুটপাট করেছে, তাদের বিচার হবে। এখানে একটা কথা মনে রাখা দরকার, আন্দোলন দমনে গুলি এবং আন্দোলনে হামলা করা, মানুষ হত্যা বা নির্যাতন করা, তাদের বিচার কিন্তু চলবেই। এজন্য শেখ হাসিনা থেকে শুরু করে পুলিশের অনেক কনস্টেবল পর্যন্ত অনেককেই আসামি করা হয়েছে। দেশ জুড়ে 2000-এর বেশি মামলা হয়েছে। এর মধ্যে প্রায় 612টি হত্যা মামলা, 1000-এর বেশি পুলিশ সদস্য আসামি। এর মধ্যে আলোচিত 68টি মামলা তদন্ত করছে পিবিআই। এসব মামলার তদন্ত কিন্তু চলমান থাকবে। কিন্তু এর বাইরে যারা পুলিশ হত্যা, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাট করেছে, তাদেরও বিচার হবে। প্রতিটি ঘটনা নতুন করে তদন্তের জন্য খাতা খোলা হয়েছে। এতদিন ইউনূস সরকার এসব তদন্ত থামিয়ে রাখলেও এখন তদন্তে গতি এসেছে। ফলে সহিংসতার নেপথ্যে কারা ছিল তা যেমন জানা যাবে, একই সাথে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনাও সম্ভব হবে। আই ওয়ান্ট টু বি এ গুড বয়, এই কথাটা রসিকতার ছলে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তা হতে আর পারছেন কই। বাস্তব রাজনীতিতে তিনি আবারও বেছে নিলেন কঠোর পথ। 10% বৈশ্বিক শুল্ক একটি সিদ্ধান্ত যা কেবল আমেরিকার সীমান্তেই আটকে নেই, এর ঢেউ ছড়িয়ে পড়ছে ইউরোপ, এশিয়া হয়ে বাংলাদেশের কারখানার ভেতর পর্যন্ত। 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই শুল্ক বিশ্ব বাণিজ্যের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সুপ্রিম কোর্ট আগের শুল্ককে অবৈধ বলার পর অনেকে ভেবেছিলেন হয়তো ট্রাম্প পিছু হটবেন, কিন্তু তিনি 1974 সালের ট্রেড অ্যাক্টের 122 ধারা ব্যবহার করে আবারও দেখালেন তিনি লড়াই ছেড়ে যাওয়ার মানুষ নন। কিন্তু এই লড়াই কার সঙ্গে? চীন, ইউরোপ নাকি পুরো বিশ্ব? এ যেন ফ্রি ট্রেড থেকে ফেয়ার ট্রেড বিশ্ব বাণিজ্যের মোড় পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব অর্থনীতি দাঁড়িয়েছিল অবাধ বাণিজ্যের নীতির উপরে। বিশ্ব বাণিজ্য সংস্থার নেতৃত্বে দেশগুলো শুল্ক কমিয়েছে, বাজার খুলেছে। কিন্তু ট্রাম্পের 10% ঢালাও শুল্ক সেই ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে। এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এটি সবার জন্য। ভাবুন, একটি মোবাইল ফোন, এর চিপস তাইওয়ান থেকে, ডিসপ্লে দক্ষিণ কোরিয়া থেকে, অ্যাসেম্বলি চীনে, আর বিক্রি হয় আমেরিকায়। এখন প্রতিটি ধাপে যদি শুল্কের ছুরি বসে, দাম বাড়বে না? এই শুল্ক যেন বৈশ্বিক সাপ্লাই চেইনের প্রতিটি রক্তনালীতে চাপ সৃষ্টি করছে। ট্রাম্পের যুক্তি পরিষ্কার, আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে হবে। 2025 সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পৌঁছেছে $1.2 ট্রিলিয়ন। তিনি মনে করেন আমদানি কমলে দেশীয় উৎপাদন বাড়বে। কিন্তু অর্থনীতির বাস্তবতা বড় কঠিন। যখন ইউরোপের গাড়ি, চীনের ইলেকট্রনিক্স, বাংলাদেশের পোশাক সবকিছুর উপরে 10% অতিরিক্ত শুল্ক বসে, তখন সেই খরচ কে দেয়? শেষ পর্যন্ত আমেরিকান ভোক্তাই। এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মুদ্রাস্ফীতি আবারও মাথাচাড়া দিতে পারে, সুদের হার বাড়তে পারে, বিনিয়োগ কমে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভ হলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে। এদিকে ইতিহাস বলছে শুল্ক কখনো একমুখী থাকে না। ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে তারা গ্রীষ্মকালীন বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত রাখছে, অর্থাৎ পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্পষ্ট। আবার একে হুমকিও বলা যেতে পারে। এদিকে ভারত আলোচনায় বিরতি দিয়েছে। চীন, যার সঙ্গে আগেও ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ হয়েছিল, চুপচাপ বসে থাকবে? না, সে সম্ভাবনা কম। পাল্টা শুল্ক এলে বিশ্ব অর্থনীতি 2 ব্লকে ভাগ হয়ে যেতে পারে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা,
অন্যদিকে বিকল্প জোট। এই বিভাজন শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিকও। গত কয়েক বছর ধরে কোম্পানিগুলো চায়না +1 কৌশল নিয়েছিল, অর্থাৎ উৎপাদন চীন থেকে সরিয়ে ভিয়েতনাম, ভারত, বাংলাদেশে নেওয়া। কিন্তু এখন যদি সব দেশ থেকেই আমেরিকায় ঢুকতে 10% শুল্ক দিতে হয়, তবে সেই কৌশলের মানে কি? কারখানা কি আবার আমেরিকায় ফিরবে? সম্ভব, কিন্তু সেখানে শ্রমিকের মজুরি অনেক বেশি, ফলে উৎপাদন খরচও বাড়বে। শেষ পর্যন্ত ভোক্তাই দেবে সেই দাম। বিশ্ব বাণিজ্য যেন এক অনিশ্চয়তার কুয়াশায় এখন ঢেকে যাচ্ছে। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের সামনে কি ঝড়? বাংলাদেশের মোট রপ্তানির বড় অংশ যায় আমেরিকায়, বিশেষ করে তৈরি পোশাক। যদি 10% অতিরিক্ত শুল্ক বসে, তাহলে কি হবে? প্রথম আঘাত পড়বে প্রতিযোগিতায়। ভিয়েতনাম, কম্বোডিয়া, বাংলাদেশ সবাই একই শুল্কের মুখে। তখন বিদেশি ক্রেতারা দাম কমানোর চাপ দেবে, কারখানাগুলোর মার্জিন কমবে, কোথাও কোথাও অর্ডার কমে যাবে। এর মানে দাঁড়ায় শ্রমিক ছাঁটাই, ওভারটাইম কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, ডলারের সংকট। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই রপ্তানি নির্ভর। যদি আমেরিকার বাজারে ধাক্কা লাগে, তার রেশ পড়বে ব্যাংকিং, আমদানি, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও। এমন একটি সিদ্ধান্ত হাজারো জীবনের উপরে তার প্রভাব। মিত্র দেশগুলো এখন ভাবছে আমেরিকার উপরে নির্ভরতা কি কমানো উচিত। ডি-ডলারাইজেশন নিয়ে আলোচনা বাড়ছে, বিকল্প মুদ্রায় বাণিজ্যের চেষ্টা চলছে। যদি দীর্ঘমেয়াদে দেশগুলো ডলারের বিকল্প খুঁজে নেয়, তবে আমেরিকার বৈশ্বিক প্রভাব কমতে পারে। ট্রাম্প কি সেই ঝুঁকি নিচ্ছেন, নাকি তিনি মনে করেন আমেরিকান বাজার এত বড় যে সবাই শেষ পর্যন্ত মানিয়ে নেবে? ট্রাম্পের সমর্থকরা বলছেন তিনি আমেরিকার কৃষক, শ্রমিক ও উৎপাদকদের রক্ষা করছেন। সমালোচকরা বলছেন এটি বিশ্ব অর্থনীতির উপরে এক বিপজ্জনক পরীক্ষা। সত্যি কথা হলো এই শুল্ক এখনো 10%, কিন্তু তিনি 15 পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। বিশ্ব এখন অপেক্ষায় পাল্টা আঘাত আসবে নাকি আলোচনার টেবিলেই সমাধান। ডোনাল্ড ট্রাম্প আবারও দেখালেন তিনি ঝুঁকি নিতে ভয় পান না। কিন্তু এই ঝুঁকি শুধু আমেরিকার নয়, এটি বৈশ্বিক। বাংলাদেশের জন্য বার্তা পরিষ্কার: বাজার বৈচিত্র্য বাড়াতে হবে, নতুন বাণিজ্য অংশীদার খুঁজতে হবে, উৎপাদন দক্ষতা বাড়াতে হবে। কারণ বিশ্ব অর্থনীতি এখন আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে লাভা বেরোতে শুরু করেছে। প্রশ্ন একটাই, এই আগুনে কে পুড়বে বেশি, আমেরিকা, ইউরোপ, নাকি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো? ট্রাম্প ভালো ছেলে হতে চেয়েছিলেন, কিন্তু তার 10% শুল্ক এখন বিশ্ব অর্থনীতির জন্য অগ্নি পরীক্ষা। এটা কি কেবল শুরু, নাকি 2026 সত্যিই হয়ে উঠবে নতুন বাণিজ্য যুদ্ধের বছর? আর এর উত্তর সময় দেবে।